আমি তোকে বিয়ে করতে রাজি আছি অদ্রি, কিন্তু এক শর্তে। তোকে আজ রাতে আমার সাথে থাকতে হবে। সিজান ভাইকে সবসময় ভদ্র ছেলে বলেই মনে করতো অদ্রিজা, তবে এমন কুরুচিপূর্ণ প্রস্তাবে চোখ মুখ কুঁচকায়, সাথে চোখে ভারী অশ্রু জমা হয়। কিন্তু কথার জবাব দিতে পারে না অদ্রিজা। তবে ওকে চুপ থাকতে দেখে সিজান আবারও নিজের মতো করে বলে, তারপর আমি সিদ্ধান্ত নেব আমি তোকে বিয়ে করব কিনা। ঢোক গিল অদ্রিজা। সে কি বলবে কিছুই বুঝতে পারছে না। কি বলবে মাথায় কিছুই আসছে না। তবে এর মাঝে এক গম্ভীর পুরুষালী কণ্ঠে প্রশ্ন শোনা যায়, এসব কেমন কথা সিজান? তোমায় তো এইসব শিক্ষা দেয়নি। একই সাথে চমকে ওঠে সিজান আর অদ্রিজা। অদ্রিজা ভয়ে জামা খামচে ধরে চোখ বন্ধ করে নেয়। তাতে চোখের কার্নিশ বেয়ে চোখের অশ্রু বেয়ে পড়ে। সিজান অবাক হয়ে উঠে দাঁড়িয়ে যায়। তারপর হতবাক গলায় লোকটাকে দেখে বলে, সাইফান মামা, তুমি এখানে? হ্যাঁ, তোর মা ঠিকানা দিয়ে পাঠালো। তারপর অদ্রিজার দিকে একবার স্থির চোখে তাকিয়ে সাইফান সিজানকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করে, এই মেয়ে কি তোদের পাশের ফ্ল্যাটের, যার সাথে তোর মা বিয়ে ঠিক করেছে? হুম। সিজান জবাব দিতেই সাইফান শান্ত চোখে আবারও তাকায় অদ্রিজার পানে। ছোটোখাটো একটা তুলতুলে খরগোশের বাচ্চার মতো দেখতে। মেয়েটা নিতান্তই বাচ্চা। বয়স কত? 17-18 হবে হয়তো। আর সেই মেয়েকেই তার ভাগিনা এইসব প্রস্তাব দিচ্ছে, ভাবতেই মন বিষিয়ে উঠল। তবে জবাব করল না সাইফান। পাশ থেকে চেয়ার টেনে বসল টেবিলে। তাতে সিজান স্বস্তির নিঃশ্বাস ফেলে পাশে চেয়ারে বসে। সাইফান শান্ত চোখে আবারও অদ্রিজাকে পরোক্ষ করল। মেয়েটার চোখ মুখ খিচে বসে আছে, তাই শান্ত ও নির্ভীক গলায় বলে, নাম কি? অদ্রিজা চমকে চোখ খুলে, তারপর তার পাশে তাকায়। এক শক্তপোক্ত পুরুষের মুখাবয় দেখে থমকায়। তারপর চমকানো চোখ নিয়ে সিজানের দিকে তাকাতেই সিজান হেসে বলে, আমার মামা। চোখ সরিয়ে আবারও সাইফানের দিকে তাকালো অদ্রিজা। লোকটার বয়স আন্দাজ করার চেষ্টা করলো। 30-এর কোঠায় হবে হয়তো। ঢোক গিল অদ্রিজা। তারপর চোখ নিজের কোলে রাখা হাতের ওপর চোখ স্থির রেখে শান্ত গলায় বলে, অদ্রিজা নওয়াজ, কিসে পড়েন? ইন্টার ফাইনাল পরীক্ষা দেব। তাহলে এত দ্রুত বিয়ে কেন? আবারও থতমতো খেল অদ্রিজা। এত সহজ সাবলীল ভাষায় প্রশ্ন। তবে সে উত্তর করার আগেই হাস্যোজ্জ্বল গলায় সিজান বলে, আরে মামা রাখো, বয়স দিয়ে কি আসে যায়। বউ হিসেবে ছোট মেয়েই ভালো। না হলে বেশি বড় হলে বুঝবে বেশি, তখন বউ ফেলে চলে যাবে। ঠিক তোমার মতো। শান্ত চোখে সিজানের মুখের দিকে তাকালো সাইফান, তবে জবাব করল না। সিজান আবারও বলে, সানাপ কোথায় মামা? গাড়িতে ঘুমাচ্ছে। ও আচ্ছা। এতটা সময় নীরবে নিভৃতে সব শুনে গেল অদ্রিজা। তবে এখন এতটুকু বুঝতে পেরেছে, সিজানের মামা করে লোকটার বউ চলে গেছে, আর তার বাচ্চা আছে। এতদিন সিজানকে দূর থেকেই অদ্রিজা দেখেছিল, আর ভদ্র ছেলেই ভেবেছিল। তবে আজকের এই সাক্ষাতে যেন সব ধূলিমাখা হয়ে গেছে। সিজান শুধুই নামের ভদ্রলোক, না বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় তা জানে, আর না কিভাবে মেয়েদের সম্মান করতে হয় তা জানে। দীর্ঘশ্বাস ফেলল অদ্রিজা। এই লোককে বিয়ে করার কথা চিন্তাও করতে পারছে না আর। তবে সৎ মায়ের ভয়ে কিছু বলতেও পারছে না। তাই অদ্রিজা চুপ থাকাতেই শ্রেয় মনে করল। এমন সময় সাইফান বলে, আচ্ছা আমি যাই, তোরা চলে আসিস। সিজানও বলে তাড়া দিয়ে বলে ওঠে, আরে মামা, একসাথেই যাব, দাঁড়াও। কথাটা বলেই অদ্রিজার পানে তাকায় সিজান। তারপর ব্যস্ত কণ্ঠে শুধায়, তোর উত্তরটা তো দিলি না অদ্রি। চল শক্ত করে সাইফান। তবে কোনো প্রতিক্রিয়া করে না। শান্ত হয়ে অদ্রিজার পানে তাকায়, তার উত্তর কি তা শোনার জন্য। অদ্রিজার হাত পা ঘামছে ভীষণ, তবুও নখ খুঁটতে খুঁটতে মিনমিন করে বলে, আমার একটু সময় লাগবে সিজান ভাই, তারপর জানাবো। সিজান ঘড়িতে সময় দেখে বলে, তোর সময় আজকে সন্ধ্যা 7টা, তার আগে আমায় জানাবি। তারপর সাইফানের দিকে তাকিয়ে বলে, মামা চলো। কথাটা বলে সিজান ক্যাশ কাউন্টারের দিকে যায়। সাইফান আবারও তাকালো মেয়েটার পানে। তারপর উঠতে উঠতে শান্ত গলায় বলে, আসুন মিস অদ্রিজা। শরীরের মাঝে একটা ঝনঝন অনুভব হলো। গলা শুকিয়ে এলো।
খুব অস্বস্তি হলো। এত সুন্দর করে এর আগে কেউ অদ্রিজাকে ডাকেনি। ইনি কি অদ্ভুত লোক! সিজান ঠিক মতো কথা বলে না, আর এই লোক কি সুন্দর করে তাকে সম্বোধন করছে। এই হলো ব্যবহারে মানুষের পরিচয়। তবে প্রতিক্রিয়াবিহীন উঠে দাঁড়ালো অদ্রিজা। সাইফান আগে আগে হাঁটছে, পিছনে অদ্রিজা। রেস্টুরেন্ট থেকে বেরোতেই দেখা যায় সিজান গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। অদ্রিজা আবারও সাইফানের দিকে তাকালো, তো একবার সিজানের দিকে তাকায়। সিজানকে দেখে অনুমান করা যায় ওর বয়স 27-28 হবে, কিন্তু এই লোকের বয়স 33-34। বয়সের পার্থক্য খুব একটা বেশি নয়, তবুও আচার আচরণে পার্থক্য কতটা! আর সিজানের চরিত্রের কি সিঁড়ি! সাইফান যে গাড়ির লক খুলে উঠে বসতে বসতে বলে, সিজান তুই সামনে বস, আর মিস অদ্রিজা আপনি পিছনে বসে পড়ুন। আমার ছেলে ঘুমাচ্ছে, তবে যতটুকু জায়গা আছে আশা করি আপনার হয়ে যাবে। কথাটা বলেই গাড়িতে উঠে বসে সাইফান, সাথে সিজানও। অদ্রিজা কিছুক্ষণ অদ্ভুত চোখে তাকিয়ে রয়, তারপর কুষ্ঠাবোধ করেই গাড়ির দরজা খুলে উঠে বসতেই দেখা মেলে এক 3 বছরের ফর্সা তুলতুলে এক বাচ্চার। সে কি যেন নাম বলেছিল লোকটা? সানাফ। সানাফ অদ্রিজা যেদিকে বসেছে সেদিকে মাথা রেখেই ঘুমিয়ে আছে, তাই কিছুক্ষণ তাকিয়ে থেকে সানাফকে কোলে তুলে ওর মাথা অদ্রিজার কোলে তুলে নেয়। এতে এক অদ্ভুত এক চিনচিন অনুভব হয় অদ্রিজার বুকে। তবুও চুপ করে বসে রয় মেয়েটা। গাড়ি স্টার্ট দিতে দিতে পুরোটা বিষয় নিবিড় নজরে দেখল সাইফান। তবে প্রতিক্রিয়াবিহীন গাড়ি ড্রাইভ করছে। সিজান ফোনে কিছু একটা করছে। তার সাইফান কিছুক্ষণ পর পর মিরর থেকে অদ্রিজা আর সানাফকে পর্যবেক্ষণ করছে। তারপর একটা লম্বা শ্বাস ফেলে আবারও গাড়ি ড্রাইভিংয়ে মনোযোগ দেয়। আপা, একটা সাহায্য করবে? এর বদলে তুমি যা বলবে তাই শুনবো। আরিমা শান্ত চোখে তাকিয়ে বলে, আমি জানি তুই কি চাইছিস, তবে তুই ভাবতে পারছিস পালিয়ে গেলে কি হবে? আপা, সিজান ভাইয়ের কথা তো সব বললাম, তাও তুমি এইগুলো বলবে? যে লোক বিয়ের আগেই ওই সব বলতে পারে, তার চরিত্র ঠিক কেমন হতে পারে তুমি ভাবতে পারছো? কি করতে চাইছিস? এখন সময় কেবল সন্ধ্যা 6টা বাজে। সিজান ভাই 7টা পর্যন্ত সময় দিয়েছে। 8টায় আমার হলুদ। যদি আমি উত্তর পজিটিভ দেই তাহলে বিয়ে হবে, নেগেটিভ হলে বিয়ে ভাঙবে। আর মা কি করবে বুঝতে পারছো? পারছি। আচ্ছা শোন, আমার বান্ধবী রুবিনার কথা মনে আছে? ওর বাড়ি খুলনা, ওইখানে যাবি। মা বুঝতে পারবে না। ঢোক গিল অদ্রিজা। আরিমা সম্পর্কে সৎবোন হলেও অদ্রিজাকে প্রচণ্ডভাবে ভালোবাসে সে। আরিমাও চায় না এই বিয়ে হোক। কারণ হলো সিজানের চরিত্র। সিজান আরিমার ভার্সিটির সিনিয়র, তাই কম করে হলেও সিজানের ব্যাপারে ভালো ধারণা আছে। তাই সে আবারও রুমের দরজার দিকে তাকিয়ে অদ্রিজাকে তাড়া দিয়ে বলে, তাড়াতাড়ি বল। অদ্রিজা ঢোক গিলে শক্ত গলায় বলে, পারবো আপা, পারতে আমাকে হবেই। তাহলে দ্রুত শাড়িটা বদলে ফেল, আর আমি আম্মুকে রান্নাঘরে ব্যস্ত করে রাখবো। তুই এই ফাঁকে চলে যাবি। আর এই ফোনটা রাখ, তোর কাজে লাগবে। কথাটা বলেই নিজের হাতে থাকা স্মার্টফোনটা এগিয়ে দিল আরিমা। অদ্রিজা নাচক করে বলে, এইটা আমি নিতে পারবো না আপা। তোমার টিউশনির টাকা জমিয়ে প্রথম কেনা মোবাইল আমি কিভাবে নেব? তার চেয়ে বরং বেশি কথা বলিস না অদ্রি, যা বলছি কর। দেমনা করে হাত বাড়িয়ে ফোনটা নিল। তারপর বোনকে জড়িয়ে ধরে কাঁপা গলায় বলে, এ ঋণ আমি কখনো শোধ করতে পারবো না আপু। আমায় মাফ করে দিও। আমি এখনই যাব। তুমি চলো। শাড়ি বদলাবি না? এইটা আমার মায়ের শাড়ি, থাকুক না আমার কাছে। চোখ ছলছল করে উঠল আরিমার। কপালে এক চুমু খেয়ে উঠে দাঁড়িয়ে বলে, আল্লাহ তোর সহায় হোক। এই জাহান্নাম থেকে বেরিয়ে একটা ফুলের বাগানওয়ালা জান্নাত দিক। কথাটা বলে আরিমা চলে গেল। অদ্রিজাও আরিমার পেছনে পেছনে বেরিয়ে গেল। আরিমা রান্নাঘরে ঢুকতেই অদ্রিজা রুমে এসে নিজের ব্যাগটা হাতে তুলে নিয়ে বিড়াল পায়ে এগিয়ে দরজা খোলে। তারপর সিজানদের ফ্ল্যাটের দিকে তাকিয়ে একটা শ্বাস ফেলে বেরিয়ে যায় অজানা উদ্দেশ্যে। এরপর কি হবে অদ্রিজা জানে না, তবে যা হবে তা মঙ্গলকর হোক অদ্রিজার জীবনে। এশারের সময় পার হয়েছে কিছু সময় আগে।
রেল স্টেশনের শেষ ট্রেনটার জন্য অপেক্ষা করছে অদ্রিজা। গায়ে জড়ানো মায়ের একটা লাল টকটকে বেনারসি শাড়ি। সবাই অদ্ভুত চোখে তাকিয়ে, একবার হলেও তাকিয়ে অদ্রিজার দিকে তাকাচ্ছে। এতে জড়তা আর কুষ্ঠাবোধ সব জড়িয়ে নিল অদ্রিজাকে। তবুও হাতের ব্যাগটা শক্ত হাতে খামছে, একটা বেঞ্চে ঢেসে বসে আছে। এত সময়ে নিশ্চয় সবাই জেনে গেছে অদ্রিজা বাড়ি থেকে পালিয়েছে। ঢোক গিলল অদ্রিজা। তারপর আবারও ভারী পল্লবে তাকালো রেললাইনের দিকে। তার লম্বা হাই টানল। আগে থেকে বিয়ে করার ইচ্ছে ছিল না, শুধু সৎ মায়ের ভয় রাজি হয়েছে। কিন্তু অদ্রিজা ঠিক জানে না সিজান কিংবা তাদের পরিবার কেনই বা তার জন্য রাজি হলো। যেখানে তার থেকে আরিমা চোখ বাঁধানো সৌন্দর্যের অধিকারী। দীর্ঘ শ্বাস ফেলল অদ্রিজা। তারপর বেঞ্চে শরীর এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে রাখে। সময় গড়ালো কিছুক্ষণ, কিন্তু নিজের তাকে কিছু টান পড়তেই তড়া করে চমকে তাকায়। তাতে হাতের ধরাটা একটু নরম হতেই একটা কালো মন্ত্র দেখতে লোক দৌড়ে লাগায়। অদ্রিজা কি হয়েছে বুঝতে না পেরে বোকার মতো কিছু সময় তাকিয়ে থেকে যখন বুঝতে পারে তার ব্যাগ কেউ ছিনতাই করেছে, তখনই বেঞ্চে থেকে উঠে দৌড় লাগায় লোকটার পেছনে। মাত্রই দৌড়ে স্টেশনের ভিতরে ঢোকে সাইফান। তার এক বন্ধু আসবে সিজানের বিয়ের উপলক্ষে, তবে সন্ধ্যা থেকে নাকি আদ্রিজাকে পাওয়া যাচ্ছে না। এইদিকে ভালোও হয়েছে, মেয়েটা একটা বাচ্চা মানুষ। তার ভাগিনার অমূলদ পরিবর্তন দেখে নিজের অজান্তেই মন বারবার বলছিল সিজান অদ্রিজাকে ডিজার্ভ করে না। সি ডিজার্ভ মাস বেটার দ্যান সিজান। দীর্ঘ শ্বাস ফেলে দাঁড়াতেই কারো সাথে ধাক্কা লাগে। সাইফান ঘুরে তাকায়, তবে চমকায় থমকায়। অবাক হয় লোকটা। অদ্রিজা নওয়াজ। মেয়েটা এখানে কি করছে, আর এভাবে দৌড়াচ্ছেই বা কেন? অদ্রিজা সাইফানকে ঠিক মতো খেয়াল না করেই থমকে দাঁড়িয়ে কিছুটা দ্রুত এবং আশঙ্কাজনক কণ্ঠ নিয়ে বলে, প্লিজ হেল্প মি, ওই লোকটা আমার ব্যাগ নিয়ে পালাচ্ছে। কথাটা বলেই অদ্রিজা আর দাঁড়ালো না, আবার লোকটার পিছনে দৌড় দেয়। সাইফান থমকে অদ্রিজা যেদিকে গেল সেদিকে তাকিয়ে থাকে কিছু সময়। তারপর কথার বোধগম্য হতেই নিজেও দৌড় লাগায়। অদ্রিজার সময় লাগলো না, খপ করে অদ্রিজার হাত ধরে সাইফান। অদ্রিজা চমকে হাতের দিকে তাকায়। এক বলিষ্ঠ পুরুষাকায় হাত থেকে থমকে লোকটার মুখের দিকে তাকিয়ে আরও স্তব্ধ। নিষ্প্রাণ নির্জীব হয়। সূক্ষ্ম ঢোক গিলল। তারপর জড়িয়ে যাওয়া ক্রন্দসী কণ্ঠে বলে, প্লিজ আমাকে ছাড়ুন, ওই ব্যাগটা আমার নিতে হবে। শান্ত নির্বিকায় চিত্তে তাকিয়ে আনিমেষ নেত্রে তাকায় সাইফান। তারপর গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে, কি আছে ওই ব্যাগে? আমার মায়ের শেষ স্মৃতি। ঠোঁট ভেঙে আসে অদ্রিজার। অশ্রুর নহরে গাল গলা, চোখের পাপড়ি তীর তীর করে কেঁপে চলেছে। সাইফান তা পূর্ণ মনোযোগ দিয়ে দেখে আবারও লোকটার দিকে তাকালো। ছিনতাইকারী লোকটা হয়তো পায়ে কোনো সমস্যা আছে, ঠিকমতো দৌড়াতে পারছে না। তাই অদ্রিজার হাত ছেড়ে দিয়ে শান্ত গলায় সাইফান বলে, আমি না আসা পর্যন্ত এখানেই থাকবেন, ডোন্ট মুভ। কথাটা বলে লোকটার পেছনে বড় বড় পা ফেলে দৌড় দেয় সাইফান। অদ্রিজা তাকিয়ে আছে সেদিকে। একটা ছাই রঙের শার্ট এবং কালো রঙের প্যান্ট পরা লোকটা। শার্টের হাতা ফোল্ড করে ভাঁজ করে কোনোই পর্যন্ত গুটিয়ে রাখা। অদ্রিজা ভয়ে শাড়ি খামছে ভয়ত্ব চোখে তাকিয়ে আছে যেদিকে ছিনতাইকারী এবং সাইফান গেছে। সাইফানের বেশি সময় লাগেনি লোকটাকে ধরতে। লোকটা থেমে পিছনে ঘুরে তাকায়। তা দেখে অদ্রিজাও সেদিকে দৌড় লাগায়। তবে সে যাবার আগেই একটা ধাতব প্রকৃতি ছোট ছুরি ছিঁড়ে যায় সাইফানের পেটের দিকে। সাইফান বোঝার আগেই তা হয়েছে। সেখান থেকে শার্ট কেটে গলিয়ে লহর নহর গড়িয়ে পড়ল। তবে অদ্রিজার ব্যাগ সে যে ধরেছে ছাড়েনি। ট্রেনের কমিউনিটির রুমের দুজন লোক বের হতে দেখে লোকটা ব্যাগ রেখে দৌড়ে পালায়। ততক্ষণে সাইফান ব্যাগ এক হাতে ধরে অন্য হাতে কাটা জায়গাটাতে ধপ করে নিচে পড়ে যায়। সাইফানকে নিচে পড়ে যেতে দেখে হতভম্ব হয়ে থমকে যায় অদ্রিজা। কিছুতেই বুঝতে পারেনি, তবে লোকটার হাত চালাতে সে দেখেছে। তাই আর না দাঁড়িয়ে দৌড়ে সাইফানের কাছে আসে। সাইফান কাতরাচ্ছে। অদ্রিজা ভয় পেয়ে যায়, কান্না করে দেয় মেয়েটা। সাইফান চমকায়। নির্বিশেষ চোখ অবাক হয়ে তাকায় অদ্রিজার দিকে।
অদ্রিজা এতটুকুতেই পাগল প্রায়। কাপা হাতটা আগে বাড়িয়ে একবার ভাবে সাইফানকে ধরবে, আবার আশেপাশে তাকিয়ে কেউ আছে কিনা, যার থেকে সাহায্য নেওয়া যায় কিনা তা বোঝার চেষ্টা চালায়। সাইফান ছোট মেয়েটার ছটফটানি দেখে কৌতূহল বাড়ে, তবুও নিজেকে সামলানোর চেষ্টা করে। ডক্টরি পেশার দৌলতে সে এতটুকু বুঝেছে ছুরিটার সাথে কিছু একটা মিশ্রিত ছিল, যার কারণে ছিঁড়ে যাওয়া জায়গাটাই মিনিটেই কাবু করে ফেলেছে সাইফানকে। অদ্রিজা আরেকটু এগোলো, হাত বাড়িয়ে মেঝেতে পড়ে থাকা কিছু রক্ত ছুঁয়ে দেখে, তারপর ভীতু কণ্ঠে কাঁপা কাঁপা গলায় বলে, আপনার তো কেটে গেছে, রক্ত বেরোচ্ছে। ততক্ষণে স্টেশনের লোকগুলো দৌড়ে এসে দাঁড়ায় অদ্রিজার সামনে। তারপর বলে, এগুলো সব ছিচকে চোরদের কাজ, আপনাদের আরেকটু সাবধানে থাকা উচিত ছিল। তারপর সাইফানকে ধরে বলে, উনাকে ধরুন, বেঞ্চে বসিয়ে ডক্টর ডাকতে হবে। অদ্রিজা কি করবে বুঝতে পারছে না। সাথে দুজন ধরে পাশের চেয়ারে বসায় সাইফানকে। সাইফান তখনও অদ্রিজার ভীত চিন্তিত মুখে তাকিয়ে আছে। লোকগুলো কমিটি রুমে যাবে, তার আগে সাইফান ঠোঁট কামড়ে ব্যথা হজম করে লোকগুলোকে উদ্দেশ্য করে বলে, আই অ্যাম এ ডক্টর, কাউকে ডাকার দরকার নেই, আমায় শুধু একটা ফার্স্ট এইড বক্স এনে দিলেই চলবে। লোকগুলো একে অপরের দিকে তাকায়, তারপর একজন দৌড়ে ভেতরে চলে যায়। লোকটা শান্ত চোখে অদ্রিজা আর সাইফানকে পর্যবেক্ষণ করে বলে, দেখে তো স্বামী স্ত্রী মনে হচ্ছে, নতুন বিয়ে হয়েছে। চমকে যায় অদ্রিজা। তবে সে জবাব দেবার পূর্বে সাইফান একবার অদ্রিজার দিকে তাকায়, তারপর লোকটার দিকে তাকিয়ে ব্যথা হজম করে পেট কাটার জায়গাটা চেপে ধরে রেখে সাবলীল ভাষায় বলে, জি জি, বউ রাগ করেছে, তাই বাপের বাড়ি চলে যাবে, তাই নিতে এসেছি। লোকটা হাসলো। এরই মধ্যে অন্য লোকটা ফার্স্ট এইড বক্স নিয়ে হাজির, এগিয়ে দিল সাইফানের দিকে। সাইফান হাত বাড়ায় তা নেবার জন্য, সাথে চোখ ঘুরিয়ে আবারও অদ্রিজার দিকে তাকায়। সে এখনো স্তব্ধ হয়ে আছে। প্রতিক্রিয়া করল না সাইফান। বক্সটা খুলে শার্টের যেদিকটা কেটেছে সেদিকটা উন্মুক্ত করে, তারপর সেখানে অ্যান্টিসেপটিক লাগাতে লাগাতে অদ্রিজার দিকে তাকায়। এখন মেয়েটার মুখের প্রতিক্রিয়া বদলেছে, পাল্সে তার ভাবভঙ্গি, ভয়ে চোখ মুখ কুঁচকে আসে। লোকটা নীরব চোখে দুজনকে দেখে শান্ত গলায় বলে, অ্যারেঞ্জ ম্যারেজ আপনাদের? সাইফান চমৎকার করে হাসল, তারপর মাথা নাড়িয়ে বলে, জি, 1 সপ্তাহ হবে। লোকটা আবারও হাসল। সাইফান ঠোঁটে ঠোঁট চেপে ব্যান্ডেজ করে নিতেই লোকটা বলে, ও, এবার ভাবে রাগ করার কারণ বুঝতে পেরেছি, কোথায় যেতে চেয়েছে, নিয়ে যান। সাইফান বুঝতে না পেরে বলে, এক্সকিউজ মি, কোথায় নিয়ে যাব বলতে? লোকটা লাজুক হাসলো, তারপর বলে, কোথায় আবার, নতুন বিয়ে হলে এগুলো একটু একটু হয় ভাই, ভাবের সাথে রাগ না করে হানিমুনে যানগা। চমকায় দুজনে। অদ্রিজা প্রতিক্রিয়া করতে পারল না। সাইফান চোখ ছোট ছোট করে বলে, কোথায় যাওয়ার কথা বললেন? কোথায় আবার? ভাবিকে নিয়ে হানিমুনে। রেল স্টেশনের একটা বেঞ্চে আলতো শরীর এলিয়ে দিয়ে বসে আছে সাইফান। তার থেকে কিছুটা দূরত্ব একই বেঞ্চে বসে আছে অদ্রিজা। এক হাতে তার ব্যাগ, আরেক হাত দিয়ে শাড়ির আঁচল দিয়ে মুখ চেপে গুনগুন করে কাঁদছে সে। রেল স্টেশনের অবস্থা এখন আগের থেকে নির্জন। কেউ নেই বললেই চলে। নিস্তব্ধতা চাপা স্টেশনে অদ্রিজার গুনগুন করে কান্না করাটাও কানে বাজছে। বিরক্ত হয়ে হতাশ শ্বাস ফেলে সাইফান। তারপর ঘুরে অদ্রিজার দিকে তাকায়। চোখ মুখ লাল বর্ণ ধারণ করেছে। চোখ সরালো সাইফান। তারপর খুব কষ্ট করে নিজের পকেট থেকে ফোন বের করে। তারপর কল লাগায়। যে আসার কথা সেই ফ্রেন্ডকে। রিসিভ হলো না। হতাশ হলো সাইফান। ফোন পকেটে রাখতে যাবে, তখন মেসেজ আসার টোন বাজে। সাইফান ফোন অন করলো। মেসেজ এসেছে সেই বন্ধুর থেকে। সে কিছুটা এমন লিখেছে যে আগের ট্রেনে সে নেমে গেছে, রাত হয়েছে, ওই স্টেশনের কাছাকাছি তার মামের বাসা, তাই সে ওই বাসায় সবার সাথে দেখা করতে গেছে। আজকে ওখানেই থাকবে, আগামীকাল সে সরাসরি বিয়ের ভেন্যুতে যাবে। মেসেজটা পড়ে কেন যেন ভীষণ হাসি পেল সাইফানের। বিয়ের ভেন্যুতে যে কি করবে, যেখানে বউ পালিয়েছে, এখন তার পাশে বসে গুনগুন করে কাঁদছে সেই মেয়ে।
আবারও কিছু সময় চুপ করে থাকলো। পেটে যন্ত্রণা করছে, তবে ডাইভ করে বাসায় কিংবা হসপিটালে যাওয়া কোনোভাবেই পারবে না বলে মনে হচ্ছে না। বিরক্ত ধরল মনে, তাই বিরক্ত কণ্ঠে অদ্রিজাকে উদ্দেশ্য করে বলে, একটু থামবেন? কান্না করছেন কেন? অদ্রিজা ভীতু মুখে তাকালো, তারপর অভিমানী দৃষ্টি নিয়ে বলে, আপনি আবার আমায় বাসায় নিয়ে যাবেন তাই না মামা? খানিক অবাক ও বিরক্ত হয় সাইফান। সাথে মামা ডাক শুনে চোখ মুখ কুঁচকে আসে। বিয়ে হতে পারল না তার আগেই মামা? বিরক্ত নিয়ে জিজ্ঞেস করে, আমি আপনার কোন জনমের মামা? ভরকায় অদ্রিজা। কিছু বলার পূর্বে সাইফান আবার বলে, আর আপনাকে বাসায় নিয়ে যাব বলতে? অদ্রিজা নাক টানে, তারপর বলে, আমি তো বাসা থেকে পালিয়েছি, আর আপনি তো সিজান ভাইয়ের মামা, তাই আমিও মামা বলেছি। সবাই এত সময়ে তো জেনে গেছে আমি পালিয়েছি, তাই হয়তো খুঁজতে বেরিয়েছে, আর হয়তো আপনিও তাদের সাথে খুঁজতে বেরিয়েছেন, আর আমায় এখানে পেলেন। এখন নিশ্চয় আবারও বাসায় নিয়ে যাবেন, তাই না? চোখ মুখ কুঁচকে আসে সাইফানের। উল্টোপাল্টা কথা বলছে, আর কী সব লজিক! তবুও নিজস্ব গম্ভীরতা ধরে রেখে বলে, আপনার কেন মনে হলো আমি আপনাকেই নিতে বা খুঁজতে এসেছি? অবুঝের মতো তাকালো অদ্রিজা, তারপর বলে, কারণ আমি বাড়ি থেকে পালিয়েছি। পালিয়েছেন কেন? বিয়ে করব না বলে। এক্স্যাক্টলি, দ্যাটস দ্য পয়েন্ট। অর্জিতা অবাক হয় সাইফানের কথায়। ঠিক কী বোঝাতে চেয়েছে সাইফান? অদ্রিজাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সাইফান নিজেকে টেনে আরেকটু ঠেস দিয়ে বেঞ্চে বসে তারপর স্বাভাবিক কণ্ঠে বলে, আপনি বিয়ে করবেন না বলে বাড়ি থেকে পালিয়েছেন। আই থিঙ্ক আপনি প্রাপ্তবয়স্ক। আপনার সিদ্ধান্ত নেবার অধিকার আছে। এখানে কারোর জোর জবরদস্তি নেই। আর আমি আপনাকে বাড়ি নিয়ে যাবার মতো কেউ নই। আর না কোনো গুরু দায়িত্ব নিয়েছি। মানুষ নিজের ভালো বোঝে। আপনি হয়তো সব ভেবেই পালিয়েছেন। অবাক হয়ে যায় অদ্রিজা। অদ্ভুত গলায় বলে, আমার জন্য আসেননি? উফ! সাবলীলভাবে উত্তর দিতেই অদ্রিজা দ্বিধাদ্বন্দ্বিত মুখে তাকিয়ে শুধালো, তাহলে? নিজের কাজে এসেছি, আর এসেই আমার জন্য আপনাকে বিপদে পড়তে হলো। অদ্রিজা ভীষণ অনুতপ্ত হচ্ছিল। সাইফান দেখল, তবে সেদিকে পাত্তা না দিয়ে বসে রইল কিছুক্ষণ। তারপর কি মনে করে সাধারণ কণ্ঠে শুধালো, পালিয়েছেন কেন? বিয়ে করব না তাই? সমস্যা কোথায়? বিয়ে নাকি সিজান? চমকে যায় অদ্রিজা। বলা কি ঠিক হবে? যেখানে এটা স্বয়ং সিজানের মামা। সাইফান উত্তরের আশায় তাকিয়ে আছে। অদ্রিজা কুণ্ঠাবোধ করে আঙ্গুলের নখ কুটতে কুটতে মিনমিন করে বলে, সিজান ভাই ভালো ছেলে। সাথে সাথে কিছুটা উত্তেজিত কণ্ঠে অদ্রিজা বলে, সিজান ভাই ভালো না, উনি আমাকে উল্টাপাল্টা প্রস্তাব দিয়েছে। ওনার সাথে আমি ৫ তলার ভাবিকেও দেখেছি। ভাবির চালচলন আমার পছন্দ না, আর উনিও। আমি প্রথমে বুঝতে না পারলেও এখন বুঝতে পেরেছি। আর সিজান ভাই আরিমা আপুর ভার্সিটির সিনিয়র, তাই আরিমা আপুও আমায় অনেক কিছু বলেছে। যদিও প্রথমে বিশ্বাস হয়নি, কিন্তু সামনাসামনি আজকে দেখার পর আমার ভুলটা ভেঙে গেছে। সাইফান সাধারণ চোখে সব শুনল, প্রতিক্রিয়া করল না। সে জানে সিজান উচ্ছৃঙ্খল, তবে এত কিছু সে জানত না। ভেবেই দীর্ঘশ্বাস ফেলল সাইফান। তারপর আবারও রেল লাইনের দিকে তাকিয়ে সাবলীলভাবে বলে, তাহলে রাজি হয়েছেন কেন? ভীতু ও ব্যথিত মুখে তাকালো অদ্রিজা। একজনকে এত কথা বলা ঠিক হবে? সাইফান অদ্রিজার মুখ দেখল। বাচ্চা মেয়েটার ভালো মন্দ বুঝ এখনও হয়নি ঠিক মতো। মুখ থেকেও একটা বাচ্চা আভাস হরেনি। অথচ বিয়ে করবে না বলে বাড়ি থেকে পালিয়েছে। কিন্তু সে কি এতটুকু ভাবেনি যে সে এই রাতে পালিয়েছে? আল্লাহ না করুক তার সাথে যদি খারাপ কিছু হয়। মেয়েটার বাচ্চামি এখনও ছাড়েনি, অথচ পরিবার থেকে বিয়ের জন্য তাড়া দিচ্ছে। সাইফানের নিজের বোনের ব্যাপারে ধারণা আছে, সেও কেন উঠে পড়ে লেগেছে। মূলত সাইফান যখন বিয়ে করেছে, তারপর বৈবাহিক জীবনে ঝামেলা হলো, তাই ওই কথাটাই সে মনে প্রাণে বিশ্বাস করলো এবং সবাইকে বিশ্বাস করাতে চাইলো। বউ ছোট হলে সে জামাইয়ের সব কিছু মেনে সংসার করবে, আর বিয়ের জন্য ছোট বাচ্চা মেয়েই ভালো। এই যুগে এসেও বোনের এমন কাণ্ড জ্ঞানহীন কাজের ওপর তাচ্ছিল্যতা এলো।
সাথে সিজানের এসব উচ্ছৃঙ্খল কাজ বন্ধ করতে বলির পাঠা বানালো এই বাচ্চা মেয়েকে। অদ্রিজা মনে মনে আইডাই করে সাইফানের দিকে তাকালো, তারপরে নিষ্পাপ কণ্ঠে জড়তা নিয়ে বলে, সৎ মায়ের জন্য। মনে মনে খানিক চমকে গেল সাইফান, তবে প্রতি উত্তরে কিছু বলল না, চুপ করে বসে রইল কিছুক্ষণ। এর মধ্যে আজকের স্টেশনের শেষ ট্রেন চলে আসে। তা দেখে চঞ্চলা হরিণীর মতো ছটফটিয়ে ওঠে অদ্রিজা। দ্রুত বেঞ্চে থেকে উঠে দাঁড়িয়ে সাইফানকে তাড়া দিয়ে বলে, আমাকে যেতে হবে। আপনাকে ধন্যবাদ। সাইফান ট্রেনের দিকে তাকালো, তারপর অদ্রিজার চঞ্চল মুখের দিকে তাকিয়ে চোখ ছোট করে তাকিয়ে বলে, কোথায় যাবেন? আরিমা আপুর ফ্রেন্ডের বাসায় খুলনা। তার সাথে কথা বলে নিয়েছেন? এতটা পথ একা একা যাবেন, তাও রাতে? যদি রাস্তায় কোনো বিপদে পড়েন, থমকায় অদ্রিজা। আসলেই তো কথা বলা হয়নি আপুর বান্ধবীর সাথে। তাই দ্রুত ফোন বের করে নাম্বার খুঁজে কল লাগাই সেই নাম্বারে। কিন্তু ৩-৪ বার কল দেবার পরও সুইচ অফ বলছে। ভীতু হয় অদ্রিজা, চোখ মুখ শুকিয়ে এলো। ভয় ও হতাশ নিয়ে সাইফানের দিকে তাকিয়ে ব্যথিত গলায় বলে, নাম্বারটা বন্ধ। তাহলে না জেনে এই রিস্কটা নিলে কি হতো বুঝতে পারছেন? চকিত দৃষ্টিতে নিয়ে তাকায় অদ্রিজা। আসলেই তো এইসব ভাবেনি। সে যদি আগেই ট্রেনে উঠত, তারপর কোনো বিপদে পড়তো। হতাশ হয়ে আবারও বেঞ্চেতে বসে। আরিমাকে এখন কল দেওয়া সম্ভব নয়, কারণ আরিমার ফোন আদ্রিজার কাছে। তাই কোনো যোগাযোগের পথ খোলা নেই। সাইফান আদ্রিজাকে দেখল, তারপর বলে, এবার কোথায় যাবেন? জানি না। ভঙ্গুর সে গলা, কান্না আটকানোর বৃথা সে প্রচেষ্টা। পারল না অদ্রিজা। গলা থেকে ছিটকে বেরিয়ে এলো অভিমানী চোখে জল। সবার ওপর অভিমান ভারী হলো। সাইফান দেখল একটা বাচ্চা মেয়েকে। তবে এই দৃশ্যটা কেন যেন আনন্দিত ও উপভোগ্য লাগলো সাইফানের। সাইফানের কি হয়েছে সে জানে না, তবে এই বাচ্চা খরগোশের মতো দেখতে মেয়েটার অভিমানী অশ্রু দেখতে ভালো লাগছে। পেটের দিকে চিনচিন ব্যথা করছে। এবার আর সহ্য করতে পারল না, তাই ছোট গলায় বলে, আমায় একটু হসপিটালে নিয়ে যাবেন? সাইফানের কথা শুনে চমকে যায় অদ্রিজা। চিন্তিত গলায় বলে, আপনার কি বেশি খারাপ লাগছে? ততক্ষণে অদ্রিজার কান্না থেমে গেছে। প্রশ্ন করে আতঙ্কিত মুখে আশেপাশে তাকায় অদ্রিজা, তবে কাউকে দেখতে না পেয়ে আবারও ব্যর্থ চোখে সাইফানের দিকে তাকায়। সাইফান অদ্রিজার ছোট্ট মুখটায় আতঙ্ক আর চিন্তা দেখল। অদ্ভুত রকমের লাগছে সব তার কাছে। তবুও ঠোঁট চেপে ব্যথা হজম করে মাথা উঁচু নিচু করে বলে, কথাটা বলতেই অদ্রিজা দাঁড়িয়ে যায়। তা দেখে অবাক হয়ে সাইফান জিজ্ঞেস করে, কি হয়েছে? অদ্রিজা চিন্তিত মুখ নিয়ে সাইফানের দিকে তাকিয়ে আসে, তারপর আবারও আশেপাশে তাকিয়ে বলে, আমি একা তো আপনাকে হসপিটাল পর্যন্ত নিতে পারবো না। আর আপনি যদি গাড়িও এনে থাকেন, আপনি তো ড্রাইভ করার অবস্থায় নেই। আর এসব তো আমি আরও আগে পারি না। মেয়েটার কথা শুনে একটু নিশ্চিত হলো। যাক, মেয়েটা বুদ্ধিমতী। নিজের মনে হাসলো, তারপর বলে, আমি ক্যাব বুক করি। স্টেশনের বাহির পর্যন্ত নিয়ে যেতে পারবেন? অদ্রিজা মাথা নাড়ায়, অর্থাৎ সে পারবে। তাই সাইফান আবারও পকেট থেকে ফোন বের করে ক্যাব বুক করে। আবারও সামনে তাকায়। অদ্রিজা এখনও দাঁড়িয়ে আছে। তা দেখে সাইফান কপাল কুঁচকায়, তারপর বলে, কি হয়েছে? দাঁড়িয়ে আছেন কেন? এমনি, বসুন। অদ্রিজা আবারও বসলো, তারপর রেললাইনের দিকে চোখ স্থান করলো। ততক্ষণে শেষ ট্রেন চলে গেছে। সাইফান দেখল অদ্রিজার মুখখানি, তারপর ঘুরিয়ে বেঞ্চে হেলান দিয়ে মাথা পিছনের দিকে হেলিয়ে দিয়ে কিছু সময় চোখ বন্ধ করে রাখে। সানাফ সিজানদের বাসায়। সাইফানের ছোট বোন সাবরিনা সানামকে ভালো রাখতে পারে। এই বছর মেয়েটার বিয়ে হলো। সিজান আর সাবরিনার সমবয়সী। ছেলেটাও সাবরিনের সেই ভক্ত। এই দিক থেকে একটু রিলিফ লাগছে। একটা লম্বা শ্বাস টেনে সাইফান আদ্রিজার উদ্দেশ্য বলে, এখন কোথায় যাবেন? জানি না। ঢোক গিলে ভঙ্গুর গলায় জবাব দেয় অদ্রিজা। তাই সাইফান চোখ মেলে তাকায়, তারপর স্বাভাবিক কণ্ঠে বলে, বাসায় ফিরে যান। চোখে মুখে আর্তনাদ ফুটে উঠেছে অদ্রিজার। সাথে উত্তেজিত কণ্ঠে বলে, মা মেরে ফেলবে। বাকিদের কথা তো বাদই। এত যখন ভয়, তাহলে পালালেন কেন? আগে এইসব মাথায় ছিল না? তাহলে কি আপনি বলতে চাইছেন
আপনার ওই দুশ্চরিত্র ভাগ্নাকে বিয়ে করি, সংসার করি, আর পালানোর পরে কোথায় যাব তা মাথায় থাকলে তো হতোই। তখন আমার মাথায় ছিল সেখান থেকে পালাতে হবে। মানুষ অসুন্দর হোক, অনায়াসে সংসার করা যায়, কিন্তু দুশ্চরিত্র হলে সমস্যা। এক শ্বাসে কথাগুলো বলল অদ্রিজা। সে এতটাই উত্তেজিত হয়েছিল যে মেয়েটার ছোট্ট শ্যামবর্ণ মুখটা রক্তাভা ফুটে উঠেছে। সাইফান দেখল সে এই কথাটা আসলেই বিশ্বাস করে। মনে মনে তাচ্ছিল্য হাসল। তারপর হুট করে জিজ্ঞেস করে, আমার সাথে যাবেন? চমকায় থমকায় অবাক হয় অদ্রিজা। সচকিত দৃষ্টি নিয়ে বলে, মানে? সাইফান শ্বাস ফেলল। তারপর স্থির নির্জীব গলায় বলে, আপনি একটু আগেই বললেন কোথায় যাবেন জানেন না, তাই ধরে নেওয়া যাক আপনার যাওয়ার জায়গা নেই। এতটুকু বলে থামল সাইফান। তারপর আবারও নির্বিকার গলায় বলে, আপনাকে আমার বাসায় জায়গা দেবারও একটা কারণ আছে বলতে পারেন। সেটা হলো আমার ছেলে সানাফ। ওর 3 বছর চলছে। আই অ্যাম ডক্টর। কাজের কারণে হুটহাট হসপিটালে যেতে হয়। ওখানেই সময় কাটে বেশি। আগে সানাফকে আমার বোন রাখতো, কিন্তু এই বছর আমার বোনের বিয়ে হয়েছে, তাই সানাফকে দেখাশোনা করার জন্য আমার একজন মানুষ লাগতো। তাই আপনারা না হয় আমার ছেলেকে দেখে রাখলেন আর আমার বাসায় থাকলেন। আপনার কোনো সমস্যা হবে না। আপনি চাইলে পড়াশোনাও করতে পারবেন। তার ব্যবস্থা আমি করে দেব। শুধু রিকোয়েস্ট ওই একটাই, আমার ছেলে। আমি কাজের প্রেসারে পড়লে ফ্রি হতে সময় লাগে, ততক্ষণ আবার ছেলেটার জন্যও চিন্তা হয়। তাই ভাবলাম আপনাকে বলি। এখন বাকিটা আপনার মর্জি। অদ্রিজা শুনল, কিছুক্ষণ ভাবল তাকে বিশ্বাস করা কি উচিত হবে। সে কাউকে চেনেও না। অদ্রিজার তার বাবার দ্বিতীয় ঘরের সন্তান। নানু বাড়ি কখনোই সে দেখেনি। সে জানে না ওই বাড়ির আত্মীয়রা কেমন হয়। আরিমাদের বাসা থেকে যা দেখেছে শিখেছে এই যা। এখন যাওয়ার কোনো জায়গাও নেই। সাইফানের ব্যাপারে মোটামুটি ধারণা হয়েছে, তবে সে এত রাতে রাস্তায় রাস্তায় কোথায় ঘুরবে, কার কাছে যাবে, কার হাতে পড়বে, তারপর কি হবে, সব কিছু ভেবে চুপ করে থম মেরে বসে রয় অদ্রিজা। সাইফানের ফোন বেজে ওঠে। ক্যাবের ড্রাইভার এসেছে। তা দেখে অদ্রিজার দিকে তাকিয়ে সবিনয় গলায় বলে, মিস অদ্রিজা, ক্যাব এসেছে, আমায় হেল্প করুন। অদ্রিজা উঠে এসে সাইফানের সামনে দাঁড়ালো। কুণ্ঠাবোধ হচ্ছে, তবুও লোকটা তার জন্য বিপদে পড়েছে, তাই নিজের ছোট্ট হাতটা এগিয়ে দিল সাইফানের সামনে। সাইফান দেখল, মনে মনে মেয়েটার নির্বুদ্ধিতার জন্য হাসি পেল, তবুও তা চেপে রেখে স্বাভাবিকভাবে বলে, আমার হাত ধরুন। এইবার বুঝতে পারল অদ্রিজা কি বোকামি করেছে। তাই এগিয়ে এসে সাইফানের বলিষ্ঠ হাতে বাহু চেপে ধরে। বাইসেপস মাসলগুলো শার্টের ভেতরে যে ফোলা ফোলা তা বুঝতে পারল অদ্রিজা। জড়তা নিয়ে ঢোক গিলে চোরা চোখে সাইফানের দিকে তাকালো। সাইফানের অবশ্য এদিকে খেয়াল নেই। সে অদ্রিজার সাহায্য বিড়াল পায়ে সামনে এগোতে ব্যস্ত। ক্যাবের সামনে এসে দাঁড়ায় অদ্রিজা আর সাইফান। সাইফান মনে মনে ভেবে নিল অদ্রিজা যাবে না, তাই সেও আর কিছু জিজ্ঞেস করেনি। সাইফান গাড়িতে উঠতে যাবে, তখন অদ্রিজা দ্রুত গলায় মিনমিন করে, আমি রাজি। থমকায় সাইফান। তারপর ঘুরে অদ্রিজার দিকে তাকিয়ে চোখ ছোট ছোট করে বলে, আর ইউ শিওর? জড়তা নিয়ে মাথা নিচু করে। সাইফানও আর অদ্রিজাকে অস্বস্তিতে ফেলতে চায়নি, শুধু ছোট করে বলে, ডান, কাম উইথ মি। হসপিটাল থেকে বাসায় এসেছে কিছুক্ষণ হয়। গেস্ট রুমটা এখন অদ্রিজা দখল করে আছে। সাইফান নিজের রুমে শুয়ে সাবরিনাকে কল দেয়। প্রথমে কলটা রিসিভ হয়নি। কিছুক্ষণ অপেক্ষা করে আবারও কল দেয় সাইফান। কল রিসিভ হয়। সাবরিনা চিন্তিত গলায় বলে, কোথায় তুমি? আসবে কখন? আমি একটু কাজে আটকে গেছি রে, আজকে ফিরতে পারবো না। সাইফানকে একটু দেখে রাখিস। হাই রে, ডক্টর মানুষ, বুঝেছি। হসপিটালে তাই না? চুপ থেকে সাইফান জবাব দিল, হ্যাঁ। আচ্ছা, কাল এসে নিয়ে যেও। আর সিজানের হবু বউকে যে সন্ধ্যা থেকে পাওয়া যাচ্ছে না, শুনেছ? সাইফান দরজার দিকে তাকালো, তারপর দীর্ঘ শ্বাস ফেলে বলে, না তো। সারবিনা বিরক্ত হলো। তারপর বলে, আমার কি মনে হয় জানো, মেয়েটা পালিয়েছে। পালাবে কেন? সিজান ভালো ছেলে। অবাক হবার ভান করে বলে সাইফান। সিজানের প্রতি একটা চাপা রাগ আছে সাইফানের।
অদ্রিজা পালিয়েছে এটা দেখার পর নিজে ম্যাচিউর হওয়ার শর্তেও বাচ্চাদের মতো খুশি হয়েছে সাইফান। ওপাশ থেকে জবাব এলো সারবিনার, দূর সাই, মেয়েটার নাকি সৎ মা, বড় আপার কথা তো জানোই। সিজানের চরিত্রও আমরা সবাই কম বেশি জানি। তোমার বইয়ের। থেমে যায় সাবরিনা, তারপর আবারও বলে, সে যাগ্গে ভালো হয়েছে মেয়েটা পালিয়েছে, না হলে দেখা যেত বিয়ের 1 মাসের মাথায় মেয়েটা মরে যেত। দোয়া করি মেয়েটা যেখানে গেছে ভালো থাক। সে কথার জবাব করল না সাইফান, শুধু বলল, আমার যদি আগামীকাল আসতে দেরি হয় তাহলে আমার বাসায় আসার দরকার নেই। চাবি হারিয়েছি তাই নতুন লক দেওয়া হয়েছে দরজায়। তুই এলেও বাসায় ঢুকতে পারবি না। তুই তোদের বাসায় চলে যাস, আমি ওকে সময় মতো ফ্রি হয়ে নিয়ে আসবো। সাবরিনা হতাশ হয়ে বলে, এর জন্যই বলি নতুনভাবে শুরু করো। সানাফ একটা ভালো মা ডিজার্ভ করে, তুমিও একটা ভালো বউ ডিজার্ভ করো। এত এলোমেলো আর কত বছর থাকবে? আমার কথা তো শুনছই না। যাক, যা ভালো বোঝো করো, রাখছি। কথাটা বলেই কলটা বিচ্ছিন্ন হয়। সাইফান ফোনের দিকে তাকিয়ে একটা দীর্ঘ শ্বাস ফেলে চোখ বুজল। মিথ্যা কথা বলতে তার পছন্দ নয়, তবে পরিস্থিতি এমন যে না বললে ঝামেলায় পড়ার সম্ভাবনা খুব বেশি। গল্পটা পছন্দ হলে দ্বিতীয় পর্বের জন্য কমেন্ট করে জানাবেন।